আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের প্রথম কোর্সে আছি। তো আমরা গ্রাফিক্স ডিজাইন শিখবো। তাহলে আমাদের আগে জানতে হবে গ্রাফিক্স ডিজাইন আসলে কি। গ্রাফিক্স ডিজাইন কি আমরা এটা জানবো। তারপরে আমরা গ্রাফিক্স ডিজাইন কি কি অ্যাপ্লিকেশন দিয়ে করা হয়। গ্রাফিক্স ডিজাইন আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ রাস্টার গ্রাফিক্স, আর একটি হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। তো আমরা প্রথমে ভেক্টর গ্রাফিক্স অ্যাডোব ইলাস্ট্রেটর যেটা ওইটা জানবো। প্রথমে আমরা ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহার জানবো। এন্ড প্রথম ভিডিওগুলোতে থাকবে ইলাস্ট্রেটরের ফুল কোর্স। দেন আমরা ইলাস্ট্রেটরের ক্লাস শেষ হওয়ার পর আমরা যাবো অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ শেষ হওয়ার পর আমরা অ্যাডোব ফটোশপে কাজ করবো। তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন কাজ করতে যাচ্ছি, তো আমাদের আগে জানা দরকার গ্রাফিক্স ডিজাইন। তো আমরা এখন জানবো গ্রাফিক্স ডিজাইন কি। গ্রাফিক্স ডিজাইন মানে হলো কোনো লেখা বা ছবি কিংবা রং দিয়ে আমরা যদি কাউকে বোঝাতে পারি, অথবা আমরা যদি বুঝতে পারি যে ছবি, লেখা, রং দিয়ে, আঁকা, চিহ্ন দিয়ে আমরা অথবা ডিজাইন দিয়ে আমরা যদি কোনো কোম্পানির অর্থ বোঝাতে পারি যে এটা দিয়ে কি করা হয়। আমরা যদি কাউকে বোঝাতে পারি, যেমন ধরেন আপনার একটি কোম্পানি আছে, এখন আপনি কোনো আইকন, লেখা কিংবা শেপ ব্যবহার করে কিংবা রং ব্যবহার করে যদি আপনি জনগণকে বোঝাতে পারেন যে আপনার এই কোম্পানিটির কাজটি কি, এটাই মূলত গ্রাফিক্স ডিজাইন। যদি জনগণ আপনার কোম্পানিটি এসব চিহ্ন থেকে আপনার কোম্পানিটি কি কাজ করে যদি তা বুঝতে পারা যায়, এটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইন কি আপনারা বুঝতে পারছেন? আমি যদি আরো সহজভাবে বোঝাতে চাই, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, অর্থাৎ ছবি, শেপ, রং ইত্যাদি আইকন ব্যবহার করে আমরা সেটাকে বুঝতে পারি চোখ দিয়ে। এটাই মূলত গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনে আমরা কি কি করবো, গ্রাফিক্স ডিজাইন দিয়ে আসলে কি কি কাজ করা হয়। গ্রাফিক্স ডিজাইন দিয়ে ব্যানার তৈরি করা হয়, ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়, লোগো ডিজাইন করা হয়, ফ্লায়ার ডিজাইন করা হয়, সোশ্যাল মিডিয়া ডিজাইন করা হয়, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা হয়, এটসেট্রা এটসেট্রা। তো গ্রাফিক্স ডিজাইন কয় ধরনের হয়ে থাকে? গ্রাফিক্স ডিজাইন আসলে দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে রাস্টার গ্রাফিক্স, দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন করবো, আমরা একেবারে নতুন লেভেলে আছি, তাই আমরা প্রথমে যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার। অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা ভেক্টর গ্রাফিক্স শিখবো, আর রাস্টার গ্রাফিক্স হচ্ছে অ্যাডোব ফটোশপ। তো অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে যেহেতু আমরা ভেক্টর গ্রাফিক্স শিখবো, তাহলে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটির পরিচিতি সম্পর্কে জানতে হবে। আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করেনি, আপনারা ইনস্টল করে নেবেন। আর অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমার কোর্সের বাইরে আলাদা একটি ভিডিও থাকবে, কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি, অ্যাডোব ফটোশপ সফটওয়্যার এগুলো ইনস্টল করবেন। অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করে ফ্রি ভার্সন ইনস্টল করবেন, এর জন্য আলাদা একটা ভিডিও আছে। তো আপনারা সেগুলো করে দেখে ইনস্টল করে নেবেন, অথবা যাদের ইনস্টল আছে তাদের তো আর ডাউনলোড করতে হবে না। তো জেনে এই কোর্সটিতে আমরা গ্রাফিক্স ডিজাইন কি এটি সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো অ্যাডোব ইলাস্ট্রেটর এর টুলস পরিচিতি। দেন আমরা জানবো বেসিক শেপ এন্ড টুলস। ঠিক আছে? তো আমরা টুলস পরিচিতি সম্পর্কে জানি। টুলস পরিচিতি সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা যে ইন্টারফেসগুলি দেখতে পাবো সেগুলো সম্পর্কে আগে জেনে নেব। তারপর আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে ফাইল ওপেন করতে হয় সেগুলো দেখবো, এবং কিভাবে একটি আউটপুট নিতে হয় সেগুলো দেখবো। ঠিক আছে? যেহেতু আমরা এখন অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে ঢুকিনি, আমরা আগে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করবো। ওপেন করার পর দেখি কি ইন্টারফেস আছে। আমার এখানে যেটা আছে অ্যাডোব ইলাস্ট্রেটর 2019। তো আমি এই সফটওয়্যারটি ওপেন করছি। এই সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে যেটা দিয়ে আপনারা ওপেন করেন, সেখান থেকে আপনারা যখন ইলাস্ট্রেটরে ঢুকবেন, অ্যাডোব ইলাস্ট্রেটরে, তখন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যখন এরকম একটি ইন্টারফেস আসবে, তখন আপনারা এখানে দেখতে পারবেন, দেখা আছে মেনু বারে দেখা আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এন্ড হেল্প। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, আর এখানে A4 সাইজ দেওয়া আছে, বিভিন্ন সাইজ দেওয়া আছে। এখানে পোস্টকার্ড, ওয়েব লার্জ, আইফোন এক্স, এইচডিটিভি, কাস্টম সাইজ, এক্সেপ্ট দেওয়া আছে। এখানে আছে কি ক্রিয়েট নিউ আছে। তো আমরা যদি কোনো আউটপুট নিতে চাই, মানে আমরা যেখানে এরকম ভাবে এই যে এটা হচ্ছে থাম্বনেল ডিজাইন, এটা ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এরকম ডিজাইন যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রথমে একটি আউটপুট নিতে হবে। আউটপুটটি নেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের যাইতে হবে ক্রিয়েট নিউ। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করে আউটপুট নিতে পারবো, অথবা ফাইল থেকে নিউ ক্লিক করে আউটপুট নিতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইভাবেই আউটপুট নেওয়া যাবে। তো আমরা এখন একটি আউটপুট নিব। আউটপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। আমরা একটি আউটপুট নেব। এরপরে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে আরেকটি ইন্টারফেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি ইন্টারফেস আছে। ইন্টারফেসে এখানে অনেকগুলো সাইজ আছে, কাস্টম সাইজ দেওয়া আছে। এখানে অনেকগুলো সাইজ দেখা যাচ্ছে দেওয়া আছে। তো আমরা এখান থেকে A4 সাইজ আছে, আমরা A4 সাইজটি নিতে পারবো এখান থেকে। আর আমরা যদি চাই কাস্টম সাইজ নেওয়ার জন্য, তাহলে আমরা এখান থেকে কাস্টম সাইজও নিতে পারবো। লাইক এরকম আমরা কাস্টম সাইজ নিতে পারবো। 10 পিটি হাই, এটা হচ্ছে উইথ, মানে আউটপুটটির উইথ। এটা হচ্ছে আউটপুটটির উইথ। আর আমরা এখানে কি করতে পারবো? এখানে আমরা নাম দিতে পারবো। তো আমরা যে নামে ফাইলটি সেভ করবো, ধরুন আমরা একটা ব্যানার তৈরি করছি, তো আমরা এখানে ব্যানার নামে সেভ করবো। আমরা একটি ফাইল সেভ করবো যা হলো ব্যানার ডিজাইন নামে। তো আমি এখানে লিখে ব্যানার ডিজাইন। তো স্যার আমরা এখানে ব্যানার ডিজাইন লিখলাম। এখন আউটপুটটি একটি ওয়েট থাকবে, একটি হাইট থাকবে এবং একটি ওয়েট থাকবে। এটা হচ্ছে লম্বা ভাবে, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, মানে
বাম দিক ডান দিকে একটু বড় হবে। এটা ক্লিক করলে উপর নিচে একটু বড় আউটপুট তৈরি হবে। তো আর এটা হচ্ছে কয়টা আউটপুট নিব আমরা, এটার সংখ্যা। এখানে 5টা 2টা দেওয়া আছে, আমরা প্রথমে একটা আউটপুট নিব, দেন পরবর্তীতে আবার আমি দেখাবো কিভাবে 2টি আউটপুট নিতে হয়, 3টি আউটপুট নিতে হয়, 4টি আউটপুট নিতে হয়। আমরা পরবর্তীতে দেখাবো। আগে ইন্টারফেসগুলি জানি, আর ইলাস্ট্রেটরের ইন্টারফেসগুলি আমরা আগে জানি। এখানে আছে সেভ, তো এখানে আছে মোবাইল, এখান থেকে আমরা মোবাইলের সাইজ বিভিন্ন সাইজ নিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে বিভিন্ন মোবাইলের সাইজ নিতে পারি। আর এটা হচ্ছে ওয়েব, আপনারা যখন ওয়েব ডিজাইন করবেন হচ্ছে ওয়েবের সাইজ, এখান থেকে আমরা ওয়েবের বিভিন্ন পিক্সেলে দেওয়া আছে সাইজগুলি এখান থেকে নিতে পারি। আর এটা হচ্ছে পিন রিলেটেড, আমরা যখন পিন রিলেটেড কোনো ডিজাইন করবো, যেমন লেটার সাইজে ডিজাইন করতে চাই তাহলে আমরা লেটার সাইজ নেব। আর যখন আমরা এ4 সাইজে কোনো ডিজাইন করতে চাই তখন আমরা এ4 সাইজ নেব। আর এটা হচ্ছে লিগ্যাল, আমরা যখন কোনো লিগ্যাল সাইজ আমরা যখন কোনো লিগ্যাল সাইজে একটা আউটপুট নিব তখন আমরা লিগ্যালে দেবো। এভাবে তারপর আমরা আউটপুট নিতে পারি, বিভিন্ন সাইজে আউটপুট নিতে পারি। এটা হচ্ছে প্রিম ভিডিওস। তো আমরা এখন একটি আউটপুট নেব, ধরুন আমরা পিন রিলেটেড একটি আউটপুট নেব। এটা হচ্ছে এ4 সাইজের একটি আউটপুট নিলাম। আর এটা হচ্ছে এখান থেকে আমরা পয়েন্টে দিতে পারবো, পিকাসে দিতে পারবো এভাবে, তারপরে ইঞ্চিতে দিতে পারবো, মানে আমরা সাইজগুলো কোন মাধ্যমে নিচ্ছি, ইঞ্চিতে নিতে পারবো, তারপরে পিক্সেলে নিতে পারবো, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, পয়েন্ট, ইঞ্চি, এটসেট্রা। এভাবে আমরা যে কোনো একটি মাধ্যমে আমরা সাইজগুলো সিলেক্ট করবো। তো আমি এখানে ইঞ্চিতে সিলেক্ট করলাম, আপনারা চাইলে পিক্সেলে সিলেক্ট করতে পারেন, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই সিলেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে পি, আপনি যদি এটা দেন তাহলে চারদিকে 0.125 ইঞ্চি করে ব্রিড, উপরে 0.125 ইঞ্চি, নিচে 0.125 ইঞ্চি, ডানে বামে 0.125 ইঞ্চি করে ব্রিড রেখে তারপরে ডিজাইন করবেন। আপনারা যদি এইটা এইভাবে দেন, আর যদি না দেন, আপনারা যদি ব্রিড না রাখতে চান তাহলে এটাকে 0 করে দেবেন এইভাবে। আমি দিচ্ছি 0 করে এইভাবে 0। তারপর অ্যাডভান্স অপশন সম্পর্কে আপনারা জানতে চাইলে এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আসবে কি, এখানে দেখা যাচ্ছে কালার মোড লেখা আছে, এখানে কি লেখা আছে, কালার মোড লেখা আছে। তো আমরা কালার মোডে যদি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে CMYK কালার। আপনারা যখন ফাইল নেবেন, কোনো ফাইল দিবেন, কোনো আউটপুট নিবেন, তখন ধরুন আপনি freelancer.com এ কোনো মার্কেটপ্লেসে কাজ করেন, আপনার বায়ার আপনাকে বলে দিল যে আপনি আমাকে একটি আপনার বায়ার বলে দিল কি আমাকে একটি CMYK ফাইল, একটি ফ্লায়ার ডিজাইন অথবা লোগো ডিজাইন অথবা ব্যানার ডিজাইন CMYK একটা ফাইল দাও, CMYK একটি ডিজাইন করো। এবং ধরুন আপনার বায়ার বললো যে আমার একটি লোগো প্রয়োজন। এখন লোগোটি CMYK ফাইলও থাকতে হবে, RGB ফাইলও থাকতে হবে, এন্ড PNG ফাইলও থাকতে হবে। তো আমাদের বায়ার আমাদের কাছে কি চাইছে, সবগুলো ফাইল চাইছে, CMYK, RGB মোড, এন্ড 2টি কালারই চাইছে, এন্ড PNG ফাইলও চাইছে। তো আমরা যখন কোনো লোগোকে অথবা কোনো ব্যানারকে অথবা কোনো পোস্টারকে, যে কোনো ডিজাইনকে আমরা যখন বায়ার যখন চাইবে যে CMYK কালার মোডে, তখন আমরা এখানে CMYK কালার মোড সিলেক্ট করবো। আর যখন কোনো বায়ার চাইবে যে RGB কালার মোডে, তখন আমরা এখান থেকে কি করবো, আউটপুটটি RGB করে নেবো। এই যে RGB, এখানে কালার মোড আছে 2টি, একটি হচ্ছে CMYK কালার আর একটি হচ্ছে RGB কালার। আমি কি বুঝতে পারছি, একটা CMYK কালার, একটি RGB কালার, এখানে কালার 2টি আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে রাস্টারি PI, এখানে PPI আছে, একটি হচ্ছে 72 PPI, আরেকটি হচ্ছে 300 PPI, আরেকটি হচ্ছে 150 PPI। আপনি যদি 300 PPI দেন তাহলে এটা হাই হবে, আর 150 PPI দেন তাহলে ইমেজটি যখন আপনি সেভ করবেন, এক্সপোর্ট করবেন, তখন সেটা মিডিয়াম হবে। আর যখন আপনি 72 PPI দেন তখন স্ক্রিন হবে, ঠিক আছে, বুঝতে পারছি। দেন আমরা প্রিভিউ মোড দেখবো, প্রিভিউ মোডে দেখা যাচ্ছে ডিফল্ট লেখা আছে পিক্সেল ওভারলে। আমরা থেকে আউটপুট নেব, মোড সেটিংয়ে ক্লিক করলে কি দেখা যাচ্ছে, এখানে মোড সেটিংয়ে ক্লিক করার পর এখানে পুরো সিস্টেমটি আর ইন্টারফেস প্রপার্টি মেনু আসছে। এখানে আমরা যে নামে ফাইলটি নিয়েছি সেই নামটা আসছে, আর প্রপার্টি কাস্টম লেখা আছে। এখানে আমরা পিন রিলেটেড নেব, এখানে পিটি ব্যবহার করা হচ্ছে, আমরা ইঞ্চিতে নেব। এই যে CMYK, মানে এই আগের ইন্টারফেস থেকে এই প্রপার্টি একটু ফুল তবে এখানে দেখানো হয়েছে। তো আমরা এখানে ক্রিয়েট ক্লিক করলে একটি আউটপুট তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা এখানে ক্রিয়েট ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে লম্বালম্বিভাবে একটা আউটপুট তৈরি হয়েছে। যেহেতু আমরা লম্বালম্বিভাবে সিলেক্ট করেছি সেহেতু এখানে একটি লম্বালম্বিভাবে আউটপুট তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক লম্বালম্বিভাবে আউটপুট তৈরি হয়েছে, যাকে আমরা হরিজন্টাল বলি। উপর নিচে আউটপুট তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ডানে বামে রাইট এন্ড লেফট সাইড আউটপুট নিতে চাই তাহলে আমরা নিতে পারবো। আপনাদের এখন দেখাবো কিভাবে ডানে বামে আউটপুট নেবেন। তার জন্য আপনারা এখানে ফাইল থেকে আপনারা নিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে ক্লিক করার পর যেহেতু আমরা ডানে বামে নিব সেহেতু আমরা এখানে ক্লিক করবো, ঠিক আছে। যখন আমরা ডানে বামে নিব তখন আমরা দ্বিতীয়টি ক্লিক করবো। আর আরেকটি বিষয় যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আউটপুট নিয়েছে, এখানে আমরা একটি আউটপুট নিয়েছি। আপনি যদি 5-6টি অথবা 2-3টি করে আউটপুট নিতে চান তাহলেও নিতে পারবেন। এটা আমি একবারে দেখিয়ে দিচ্ছি যে ফাইল থেকে আমরা ফাইল অপশনে যাবো, নিউ থেকে আমরা এখানে কি করবো, অনেকগুলো আউটপুট নিতে চাই। যেমন আমরা 8টা আউটপুট নিতে চাই ডানে বামে, যেটা অরিজিনালি আমরা এইভাবে নিতে চাই। আর এখানে বিটাও দিয়ে যে বিটা আমরা বিটা বাড়ি দিলাম, আমরা কেটে নিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখা যায় অনেকগুলো আউটপুট এখন তৈরি হয়ে গেছে। আর বিট মানে কি আমি বলছি, এখন বিট মানে এই যে এই অংশটা, যে এই লাল দাগের ভিতরে যে অংশটা, আমরা যখন কোনো ডিজাইন করবো, করার পর এটি যখন পিন হবে, পিন হওয়ার পর যখন কাগজের মাধ্যমে এটি বের হবে, তখন আমরা কেচি দিয়ে অথবা কাটা দিয়ে আমাদের কাটতে হবে। কিন্তু পোস্টারটি ব্যানারটি লাগানোর জন্য আমাদের কাট দিয়ে কাটতে হবে। তখন আমরা এটার ভিতর দিয়ে কাটবো, মানে কোনো ডিজাইন যাতে না কাটে এজন্য বিটকে ব্যবহার করা হয়। বোঝা গেল? বিট এরিয়া মানে কি আমরা করতে পারছি এখন, ঠিক আছে। যেহেতু আমরা বিট এরিয়া বুঝতে পারছি, আমরা অনেকগুলো আউটপুট নিতে পারছি। এখানে আমি অনেকগুলো আউটপুট নিয়ে দিয়েছি, অনেকগুলো আউটপুট নিয়ে দেখিয়েছি। এন্ড ডানে বামে কিভাবে আউটপুট নিতে হয় সেটিও দেখিয়েছি, এন্ড উপর নিচে কিভাবে আউটপুট নিতে হয় সেটিও দেখিয়েছি। তো CMYK আমরা যে আউটপুটগুলো নিয়েছি এটা হচ্ছে CMYK। এখন যদি আমরা কোনো ডিজাইন করি এটাকে বলা হবে CMYK কালার মোডে ডিজাইন। তো CMYK কালার মোডে আমরা কখন ডিজাইন করবো, যখন ডিজাইনটি প্রিন্ট করা হবে তখন আমরা CMYK কালার মোডে ডিজাইনটি করবো, ঠিক আছে। আর যখন ডিজাইনটি প্রিন্ট করা হবে না, মানে কোনো ডিভাইসে দেখা হবে, ধরুন আপনি একটি ফেসবুক কভার ডিজাইন করতে চান অথবা ইনস্টাগ্রাম কভার ডিজাইন করতে চান, এটা তো আর প্রিন্ট হবে না, ঠিক আছে না। যেহেতু এটা প্রিন্ট হবে না, যেহেতু আমরা কি করবো, ওইটাকে RGB মোডে ডিজাইন করবো।
যাতে কালারটা একটু ফুটে, কালারটা একটু সুন্দর দেখা যায়। যখন কোনো ডিভাইসে দেখা হয় তখন RGB মোডে সিলেক্ট করলে কালারটা একটু সুন্দরভাবে দেখা যায়, এটাই কারণ। আর এখন আমরা যেহেতু RGB ফাইল নেই আপনাদের এখন দেখাবো কিভাবে RGB ফাইল নিতে হয়, RGB ফাইলে আউটপুট নিতে হয়। তো আমরা নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে একটা লেটার সাইজে ডিজাইন নিলাম 8.5 ইঞ্চি, হাইট হচ্ছে 11 ইঞ্চি, অ্যান্ড বেট নিলাম 0.125, অ্যান্ড অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা কি করবো, RGB মোডে, RGB কালার মোডে আমরা ফাইল ক্লিক করবো। যেহেতু আমরা একটা ইনস্টাগ্রাম কভার ডিজাইন করবো অথবা কোনো ডিভাইসে সেট করবো, কোনো ডিভাইস দিয়ে দেখবো, মোবাইল ডিভাইস অথবা যে কোনো ডিভাইস দিয়ে আপনারা দেখবেন, মনিটরে দেখবেন, তখন RGB মোডে ডিজাইন করতে হবে। এটা রিভিউ রিপোর্ট থাকো, আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে লম্বালম্বিভাবে একটি আউটপুট তৈরি হয়েছে, এখানে দেখা যাচ্ছে লাল এরিয়া আছে। এই লাল এরিয়াটা হচ্ছে বি, লালের ভিতরে যে খালি অংশ আছে এটা আমরা জুম করে দেখাই। এই যে জুম করার জন্য কন্ট্রোল আর প্লাস দিলে জুম হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, মাইনাস দিলে জুম আউট হবে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ফাঁকা অংশ আছে, লাল দাগের ভিতরে কিছুটা অংশ ফাঁকা আছে, ওইটা হচ্ছে ব্লিড এরিয়া। আমরা যখন ডিজাইন করবো, ধরুন এটা একটা শেপ নিলাম, এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, রেড কালার ধরুন দিয়ে দিলাম। এখন ধরা যাক এটা একটা ডিজাইন, ঠিক আছে। আপনারা যেহেতু নতুন শেপ মানে কি জানেন না, যেহেতু আপনারা শেপ মানে কি জানেন না, এটা এরকম যে কোনো একটা কিছু নেওয়া শেপ বলা হবে, এরকম নেওয়া শেপ বলা হবে। ধরুন এটা একটা ডিজাইন, তো এটা আউটপুটের ভিতরে আমরা করবো। করার পর ধরুন এই যে আমরা যদি এইভাবে ডিজাইন করি তাহলে হবে কি, আমি একটু জুম করে নিই, তাহলে হবে কি এই যে এইভাবে ধরুন আমাদের ডিজাইনটা করা শেষ। এখন এখানে লাল দাগের বাইরে কিছুটা অংশ আছে, আমরা যখন এটা ভেক্টর ফাইলে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবো তখন কিন্তু লাল দাগের অংশটি কাটা পড়বে, তোমার ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। লাল দাগের বাইরেটি আসবে না। আর আমরা যদি লাল দাগের ভিতরে যে খালি অংশ আছে এই অংশে অতটুকু, এইখান থেকে এতটুকু অংশ আমরা বিট এরিয়া রাখছি, যেটা আমরা কাটবো, কেচি দিয়ে কাটবো অথবা কাটার দিয়ে কাটবো। ডিজাইন প্রিন্ট হওয়ার পর কাটার পর যে অংশটুকু কাটবে সেটা হচ্ছে এই খালি জায়গার ভিতরে যতটুকু ফাঁকা অংশ আছে এখান থেকে কাটবে। আমরা এখানে যদি কোনো ডিজাইন করি, এটার ভিতরে যদি কোনো ডিজাইন করি এটার ভিতরে, তাহলে এই ডিজাইনটি কি হবে না, কাটবে না। এটা হচ্ছে এটার জন্য আসলে বিট এরিয়া নেওয়া, আমরা বুঝতে পারছি। বিট এরিয়া কেন নিয়েছিলাম, বিট এরিয়া নিয়েছে মানুষ মূলত বিট এরিয়া এই জন্যই নেই, ঠিক আছে, যে ডিজাইনটি যাতে না কাটে। ক্লিক করার পর যখন আমরা ব্যানারটি ডিজাইন কাটবো, কাটার সময় যেন কাটার জন্য যতটুকু অংশ দরকার হয় ততটুকু অংশ যেন ফাঁকা থাকে, এই জন্য আমরা বিট এরিয়া নিয়েছি, ঠিক আছে। এখন আসুন আমরা জানবো কি ইলাস্ট্রেটরের ইন্টারফেস, আউটপুটে নেওয়ার পর যে ইন্টারফেসটি আসছে সে সম্পর্কে আমরা কিছু জানবো, তাই না। এখানে টুলসের ব্যবহার জানবো, এখানে টুলসের সাথে কিছুটা পরিচিত হবো, টুলসের সাথে পরিচিত হওয়ার পর টুলসের ব্যবহার করে জানবো, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে হোমে দিলে এখানে এভাবে হোমে আসবে। তারপরে এখানে আমরা ফাইল নিয়েছিলাম, এই যে এখান থেকে যাগুলি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে টুলস। অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলস কি, আপনারা যখন জানতে পারবেন যে অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলস, তখন এখানে আসতে হবে। মানে এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলস। এখানে কি কি আছে এটা এভাবে থাকতে পারে, যখন আপনারা নতুন ইনস্টল করবেন এটা এভাবে থাকতে পারে, তখন আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এরকম হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, এটা বড় হলে একটু দেখতে সুবিধা আর কি, এজন্য এটা এরকম রাখছি। তো আমরা এখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলস সম্পর্কে জানবো। যেহেতু আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস, সেহেতু আমরা আগে ইলাস্ট্রেটর ইন্টারফেস সম্পর্কে জানবো, তারপর আমরা আস্তে আস্তে ভেক্টর ডিজাইন ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে করতে হয় সেগুলো জানবো, তারপরে আমরা আস্তে আস্তে লোগো ডিজাইন জানবো, তারপরে ব্যানার ডিজাইন জানবো, ফ্লায়ার ডিজাইন জানবো, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। আমরা বিভিন্ন টুলসের সাথে পরিচিত হবো, ইলাস্ট্রেটরের বিভিন্ন সেটিংসের সাথে পরিচিত হবো। পরিচিত হওয়ার পর আমরা আস্তে আস্তে অ্যাডোব ইলাস্ট্রেটর কোর্সটি সম্পূর্ণ করতে দেন আমরা ফটোশপে ক্লাসে জয়েন করবো, ঠিক আছে। প্রথমে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্লাসটি শেষ করবো। তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের এরিয়ার এখানে একটি মেনু বার আছে, দেখেন ফাইল, পিডিএফ, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্পস। আর এখানে দেওয়া আছে এটা হচ্ছে, তো আমরা ফাইল অপশনে নিয়ে এখান থেকে কি করতে পারবো, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন থেকে কি করতে পারবো। ধরুন আমরা একটা ডিজাইন অথবা ছবি অথবা ইমেজ আমরা ওপেন করতে চাই, তখন কি করবো, আমরা ওপেন থেকে আমরা ছবি ডিজাইনটি ওপেন করতে পারবো। ধরুন আমরা ওপেনে দিলাম, দেওয়ার পর এটা কি করবে, একটি পপআপ মেনু আসছে, এখানে সামনে দেখা যাচ্ছে কি পপআপ মেনু। ধরুন আমরা এই লোগোটি ইলাস্ট্রেটরে ঢোকাতে চাই, মানে ইলাস্ট্রেটরের আউটপুটে আনতে চাই, তো আমরা এখানে ইলাস্ট্রেটর ওপেন করতে চাই, তাহলে আমরা এখানে কি করবো, লোগোটি অন্য ফরম্যাটে আছে তাই আসছে না, আমি কিছু আনি, এটা দেখি তো আসে কিনা। এই যে এটা আসবে, আমরা যদি জুম অন করি দেখা যাচ্ছে আউটপুটের উপর এটা এসে পড়েছে, এটাকে আমরা ছোট করে দিলাম। এখন দেখা যাচ্ছে আউটপুটের ভিতরে এই লোগোটি আছে। তো এরকম ভাবে আমরা ইনপুট করতে চাইলে, যদি আউটপুটের ভিতরে এরকম ভাবে আমরা ইনপুট করতে চাই, তাহলে আমরা লোগোটি অথবা কোনো পিকচার যদি আমরা আউটপুটে আনতে চাই তাহলে এইভাবে আনবো, ঠিক আছে। ধরুন আপনার বায়ার আপনাকে একটি পিকচার দিয়ে দিল অথবা জেপিজি, পিএনজি যে কোনো একটি ফাইল দিয়ে দিল, আপনাকে কি করতে বলা হয়েছে যে এই ফাইলটি থেকে আমাকে সেম একটি লোগো তৈরি করে দাও। তখন আপনারা কি করবেন, এই ফাইলটি ওপেন করতে হবে। তো ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করতে হবে, এইভাবে ওপেন করতে পারেন অথবা আপনারা কপি করতে পারবেন। কপি করার জন্য কিভাবে করতে হবে, এই যে ইলাস্ট্রেটর আপনারা কপি করবেন, কোনো জেপিজি ইমেজ আপনারা কপি করবেন। তো ধরুন আপনাকে দেওয়া হয়েছে এই ডিজাইনটি, ধরুন আপনার বায়ার আপনাকে এই ডিজাইনটি ধরুন দিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন, এই ডিজাইনটি ওইখান থেকে এইভাবে কপি করবেন। কপি করার পর ইলাস্ট্রেটর, এই যে ইলাস্ট্রেটর ওপেন করবেন, ওপেন করার পর এখানে আসবেন, আসার পরে কি করবেন, কন্ট্রোল দিয়ে ভি দিবেন, কন্ট্রোল দিয়ে ভি দেওয়ার পর এটা এখানে আসবে। এই ফাইলটি তো আসছে না, এই ফাইলটি আছে, আমি অন্য একটি পিকচার দিয়ে দেখাই ফাইলটির কোনটা, ধরুন এটা 31 কপি করবেন। কপি করার পর কন্ট্রোল প্লাস ভি, এই যে পিকচারটি এখানে আসলো, ঠিক আছে। মানে কিভাবে একটি পিকচার ওপেন করবেন ইলাস্ট্রেটরে, এভাবে আপনারা ওপেন করতে পারেন, ঠিক আছে।
তো আমরা এখানে দেখলাম ফাইল মেনু থেকে এখানে অনেকগুলো সাব মেনু তৈরি হয়েছে। এখান থেকে আমরা ওপেনের কাজ কি জানতে পারলাম, এন্ড নিউ এর কাজ কি সেটা জানতে পারলাম। ওকে, নিউ থেকে আমরা আউটপুট দিতে পারি, ওপেন থেকে আমরা কিউ করতে পারি কোনো ফাইল, ইমেজ ফাইল অথবা যে কোনো ফাইল আমরা আউটপুটে আনতে পারি, আমরা ইলাস্ট্রেটরে ওপেন করতে পারি। ঠিক আছে, আর এটা দিয়ে আমরা ক্লোজ করতে পারি। এটা দিয়ে আমরা ক্লোজ মানে ক্লোজ দিলে কি ক্লোজ হয়ে যাবে, এই যে ফাইলটি আছে এটা ক্লোজ হয়ে যাবে। যদি আমি এখানে বলা হচ্ছে যে সেভ করবো কিনা, না এটা সেভ করবো, তো ক্যান্সেল দিলাম। ক্লোজের পরে আছে সেভ দিয়ে আমরা সেভ করতে পারি। আমরা যদি শুধু সেভ দিই তাহলে হবে কি, এই ইলাস্ট্রেটরের আউটপুটের ভিতরে যা এডিট করেছি আমরা শুধু ততটুকু সেভ করবো। আর যদি আমরা সেভ দিই তাহলে হবে কি, পুরো ইলাস্ট্রেটর ফাইলটি আমাদের ডেস্কটপে অথবা আমাদের যে ফাইলগুলো আছে নিউ ফোল্ডার ABCD যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর ভিতরে সেভ করতে পারবো। সেভ দিলে কোনো নতুন ফাইল যখন আমরা সেভ করবো তখন সেভ দিয়ে সেভ করবো। ঠিক আছে, তাহলে সেভ দিলে কি হবে, ফাইলগুলো সেভ হবে। ধরুন আমি ফাইলটি সেভ করতে চাই, তখন কি করবো, সেভ এজে দেবো। দেওয়ার পর এখানে নিয়ে আসবে আমাদের, এখান থেকে আমরা ডেস্কটপে ধরুন সেভ করবো, তাহলে আমরা ফাইলটিকে যে কোনো একটা নাম দিয়ে সেভ করবো। সেভ করার পর এখানে দেখা যাচ্ছে ধরুন আমরা ARST কোম্পানি 1 দিলাম। তো যখন আমরা এই নামটি দিয়ে সেভ করবো তখন এরকম দেখাবে, এটার মতো সেভ দেখাবে, AI ফাইল দেখাবে। ঠিক আছে, AI ফাইল দেখানোর পর আমরা ইলাস্ট্রেটর থেকে যদি বাইরে হয়ে যায় অথবা আমাদের ল্যাপটপ যদি বন্ধ হয়ে যায় অথবা আমাদের কম্পিউটার ইলেকট্রিসিটি যদি চলে যায়, তারপরেও আমরা সেভ করার পর ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করতে পারবো এবং এডিট করতে পারবো এবং আমরা ডিজাইন করতে পারবো, বিভিন্ন ডিজাইন করতে পারবো। ঠিক আছে, আমি এটা সেভ করলাম, আপনারা সেভ করে দিবেন। এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে এখানে মেনু বার থেকে উপরে দেখা যাচ্ছে ইডিটের ভিতরে এখানে দেখা যাচ্ছে আনডু কার্ড, পেস্ট, কার্ড, কপি। আমরা যখন কোনো ফাইল কপি করবো এখান থেকে ধরুন এটা কপি করতে যাই অথবা কোনো শেপ কপি করবো, তখন এখান থেকে কপি করতে পারবো অথবা কাট করতে পারবো। কাট করলাম, কাট করে আবার পেস্ট ইন ফন্ট অথবা পেস্ট দিতে পারি, এই যে আরেকটি তৈরি হয়ে গেছে। এভাবে আমরা করতে পারি ইডিট। এখানে অনেকগুলি এরকম সাবমেনু দেখা যাচ্ছে। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো, পরে এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো জানবো, একে সবগুলো জানবো। দেন অবজেক্ট থেকে আমরা ট্রান্সফর্ম থেকে লক হাইট এন্ড গেট এটসেট্রা এখানে অনেকগুলো সাবমেনু দেখা যাচ্ছে। এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে, এগুলো সম্পর্কে সবকিছু সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। দেন আছে টাইপের ভিতরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সাবমেনু আছে, ফন্ট, রিজন, পেপার, ফাইন ফন্ট, চেঞ্জ পেজ, স্মার্ট ফাংশন এটসেট্রা এখানে আছে। সিলেক্টের ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো সাবমেনু আছে। আবার ইফেক্টে দেখা যাচ্ছে অনেকগুলো সাবমেনু আছে। ভিউ আউটলাইন, ভিউ এটসেট্রা আছে, এভাবে আছে। যখন উইন্ডোতে যাবো তখন এখান থেকে অনেকগুলো সাবমেনু দেখতে পারবো। তো আমরা ইলাস্ট্রেটরের উপরে মেনুগুলো সম্পর্কে জানতে পারছি। আমরা এখানে জানতে পারছি ইলাস্ট্রেটরের উপরে মেনুগুলো, ইলাস্ট্রেটরের টুলসগুলো কোন দিক দিয়ে থাকে, কোথায় থাকে, এগুলো জানতে পারছি। কিভাবে ফাইল নিতে হয়, কিভাবে ইলাস্ট্রেটরে আমরা একটি ফাইল ওপেন করবো সেগুলো সম্পর্কে জানতে পারছি। আমরা আর কি জানতে পারছি, আমরা ফাইল কিভাবে আউটপুটের সাইজ নেবো সেগুলো সম্পর্কে জানতে পারছি। গ্রিড এরিয়া কি সেগুলো সম্পর্কে জানতে পারছি। কালার থিওরি, কালার কোড কি, কালার কোডে আমরা একটা ফাইল ওপেন করবো সে সম্পর্কে জানতে পারছি। তো আপনারা যেহেতু নতুন, আস্তে আস্তে আরো কিছু শিখবেন, আরো কিছু জানবেন। তো আমরা এখন এতটুকুই জানতে পারছি। দেন আমরা আমাদের কি জানা দরকার ছিল আরেকটা, এখন আমরা আমাদের এখান থেকে টুলস পরিচিতি, এখন আমরা টুলস পরিচিতি সম্পর্কে জেনে গেলাম এবং ইলাস্ট্রেটরের টুলস পরিচিতি সম্পর্কে আমরা জেনে গেলাম। দেন আমরা জানবো বেসিক শেপ এন্ড টুলস। আমরা কি জানবো, বেসিক শেপ এন্ড টুলস। বেসিক শেপ জানার জন্য আমাদের কি করতে হবে, ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমরা একটা নিউ ফাইল নেব। যেহেতু আমরা বেসিক শেপ সম্পর্কে জানবো, এখন নতুন একটি ফাইল নেই। আমি এখান থেকে 3000 বাই কাস্টম সাইজ নিলাম, এটা আমার ইচ্ছা মতো একটি সাইজ নিলাম। এখানে 3000 দিয়ে ওয়াইড এন্ড 3000 হাইট দিলাম। আমরা নেব RGB, যেহেতু আমরা শেপ দেখাবো ডিভাইসে, আমরা RGB নিলাম। নেওয়ার পর কি করলাম, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আউটপুট নিয়েছি আমি, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আউটপুট, কিন্তু আমি এখানে অনেকগুলো আউটপুট দেখি। শেপ মানে কি, শেপ নেওয়ার জন্য এখন যে দাবি আছে সেটা হচ্ছে শেপ। তো আমরা কিভাবে শেপ নেব, আমরা ইলাস্ট্রেটরে অনেকগুলি টুলস আছে, আমরা পরিচিত হয়েছিলাম কিনা, হয়েছিলাম। তো আমরা যেহেতু পরিচিত হয়েছিলাম, ইলাস্ট্রেটরের সব টুল সম্পর্কে কিন্তু আমরা জানি না। আস্তে আস্তে আমাদের সব টুল সম্পর্কে জানতে হবে। তো সব টুল সম্পর্কে জানার জন্য এখানে দেখা যাচ্ছে সিরিয়ালে অনেকগুলো দেখা যাচ্ছে। এই যে এটাতে মাউসে রাইট ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুলস বি। এখানে দেখা যাচ্ছে এটা যখন মাউসের কার্সরটি যখন এটার কর্নারে রাখবেন, নিচে কর্নারে রাখবেন, তখন এখানে দেখা যাবে সিলেকশন টুলস বি। এটা দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি। আমরা যেহেতু শেপ জানবো, শেপ জানার আগে আমাদের বেসিক কিছু জানতে হবে, যেমন আমরা শেপ কিভাবে তৈরি করবো। এখানে আমরা কিভাবে শেপ তৈরি করবো, শেপ জানার জন্য আমাদের তো আগে জানতে হবে কিভাবে শেপটি তৈরি করি। আমরা এগুলো টুলসগুলো পরে জানবো, এখন আমরা শেপ সম্পর্কে জানবো, শেপ আসলে কি, তারপরে আমরা আস্তে আস্তে সবগুলো টুলসের ব্যবহার জানবো। ঠিক আছে, যেহেতু শেপ সম্পর্কে জানবো সেহেতু রেক্টেঙ্গুলার নিলাম, এটা আমরা এই টুলস নিলাম, নেওয়ার পর এভাবে আঁকলাম। আঁকার পর এখানে হোয়াইট কালার দেখাচ্ছে, এখানে আমরা রেড কালার করে দিলাম এটা। তারপরে আমরা আরেকটি নিলাম, তারপরে আমরা এভাবে নিলাম, তারপরে আমরা এভাবে নিলাম। শেপ আসলে কাকে বলে, এগুলোকে শেপ বলে। আমরা যে আউটপুটের উপর এতগুলো ডিজাইন নিয়েছি, কালার নিয়েছি, এগুলো আসলে শেপ আসলে কি, আমরা যখন ডিজাইন করবো তখন এভাবে ডিজাইনটি করতে হবে, আমাদের এভাবে শেপ নিয়ে ডিজাইন করতে হবে। এটাই মূলত শেপ, এটা মূলত শেপ। এখন আমরা কি করবো, ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহার সম্পর্কে জানবো। যেহেতু আমরা এখন এই কাছে আমরা জানবো এখন ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহার। প্রথমে আমাদের জানতে হবে প্রথম টুলস যেটি ব্যবহার করা হয় সেটি। তো এখানে ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে কর্নারে, উপরে কর্নারে দেখা যাচ্ছে একটা মেনু, সাব মেনু বার আছে। এই যে মেনু বারের নিচে একটি সাব মেনু বার আছে, এখানে দেখা যাচ্ছে যে সিলেকশন টুল লেখা আছে। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের প্রথম টুলস, অর্থাৎ সিলেকশন টুলস।
তো আমরা যেহেতু শেপ সম্পর্কে জেনে গেছি, এখন আমরা সিলেকশন টুলসের ব্যবহার জানবো। সিলেকশন টুলসের ব্যবহার কিভাবে করতে হয় আমরা সে সম্পর্কে জানবো। সিলেকশন টুলসের ব্যবহার করার জন্য আমরা এখান থেকে সিলেকশন অপশনটি বেছে নেব, মানে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা শেপ সম্পর্কে তো জেনেছি, এখন এগুলো হচ্ছে শেপ। এখন আমরা সিলেক্ট করবো কিভাবে, ধরুন আমি এই শেপটি সিলেক্ট করতে চাই। সিলেক্ট করার জন্য আমার কি করতে হবে, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে একটি দাগ তৈরি হচ্ছে। দাগ তৈরি হওয়ার পর আমরা যখন ছেড়ে দেবো তারপর এভাবে সিলেক্ট হয়ে যাবে। যেমন আরেকটি আমরা সিলেক্ট করে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে হার্ডওয়্যারের উপর ক্লিক করতে হবে, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রেখে এইভাবে দাগটি তৈরি হচ্ছে। যখন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো, এটা রাইট বাটন না, এটা মেবি লেফট বাটন। লেফট বাটনে যখন আমরা ক্লিক করে ধরে রাখবো, আমি ল্যাপটপ চালাচ্ছি তাই আমি কম্পিউটার মাউসের কথা বলতে পারছি না, ঠিক আছে। ল্যাপটপ থেকে মাঝখানে খুব ফাঁকা জায়গা থাকে, ওইখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ল্যাপটপের মাঝখানে ফাঁকা জায়গা থেকে ক্লিক করে ধরে রেখে নিচে এভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কি হলো, এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করতে পারবো, সিলেক্ট হওয়ার পর আমরা এই শেপটিকে আমরা নড়াচড়া করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। এটাই হচ্ছে সিলেকশন টুলসের ব্যবহার। সিলেকশন টুলসের ব্যবহার কি, আমরা যদি কোনো ডিজাইন বা কোনো শেপকে নড়াচড়া করতে চাই তখন আমরা সিলেকশন টুলসের ব্যবহার করব। তো আমি এটাকে নড়াচড়া করে, ধরুন আমি এই আউটপুট থেকে আমি এটাকে নিতে চাই এই আউটপুটে, তো আমরা এখানে নিয়ে আসলাম। ধরুন এটাকে আমরা কপি করতে চাই, কি করবো, আলটা ধরে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে সেটিকে সিলেক্ট করার পর আমরা এটাকে কপি করতে চাই। এখন কপি করবো কিভাবে, কিবোর্ড থেকে আলটা ধরে রেখে মাউসের লেফট বাটন থেকে এইভাবে ধরে এভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে কি হবে, আরেকটা কপি হয়ে যাবে। এভাবে যখন আমরা কোনো শেপকে নড়াচড়া করতে চাই তখন এভাবে নড়াচড়া করতে পারি কন্ট্রোল সেভ সিলেকশন টুলস দিয়ে। তো আমরা এখন জানতে পারছি সিলেকশন টুলসের ব্যবহার, ঠিক আছে। আমরা যেহেতু সিলেকশন টুলসের ব্যবহার জেনে গেছি, এখন ধরুন আমি সবগুলোকে সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করবো, আমরা এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এভাবে সবগুলোর উপরে দাগটি রেখে এভাবে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখন কি হয়েছে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি নড়াচড়া করি সবগুলো শেপ এখানে দেখা যাচ্ছে নড়াচড়া হবে, ঠিক আছে। মানে সবগুলো শেপ এখানে নড়াচড়া হয়েছে, মানে আমরা সিলেকশন টুলসের ব্যবহার জেনে গেছি, ঠিক আছে। আপনারা যদি এভাবে ব্যবহার করতে পারেন তাহলে সিলেকশন টুলসের ব্যবহার আপনারা জেনে গেছেন, ঠিক আছে। আরো ব্যবহার করা যায়, ধরুন এই যে আমরা এই ফাইলে আছি, এই ফাইল থেকে আমরা এই আউটপুটে নিতে চাই, ঠিক আছে। এই শেপগুলি আমরা ধরুন আরেকটি আউটপুটে নিতে চাই, তখন কি করবো, মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে এই ফাইলটি আমরা চাইলে এই ফাইলটিতে নিতে পারি। তো আমরা এই ফাইলে এনে ছেড়ে দেবো, বাতাসি আমরা ধরলাম এই ফাইলে এখন আনতে চাই, তখন আমরা এখানে এনে ছেড়ে দেবো। এইভাবে এখন সবগুলো শেপ এখানে এসে পড়েছে। যেহেতু এটা বড় হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, ছোট করার জন্য কন্ট্রোল কিবোর্ড থেকে মাইনাস কন্ট্রোল ধরে রেখে মাইনাসে দিতে হবে। এখন এটা ছোট হয়ে গেছে। এখন এটাকে আমরা এই যে এইভাবে কর্নারে আনার পর এটাকে শেপগুলিকে ছোট করে আউটপুটের ভিতরে আনার জন্য কি করতে হবে, কন্ট্রোল আমরা যখন ভিতরে তখন কি করবো, শিপ ধরে রেখে এভাবে ভিতরে আনলে এক পাশ থেকে ছোট হবে। আমরা যখন দুই পাশ থেকে ছোট করতে চাই তখন কি করবো, দুই পাশ থেকে ছোট করার জন্য আমাদের শিপ এন্ড আলটা দুইটা থেকে আমরা এভাবে ছোট করতে হবে। আমরা অনেক ছোট করে দিই, ছোট করে দেওয়ার পর দেখি এটা আউটপুটের উপর ছেড়ে দেবো, ঠিক আছে। আউটপুটের কাছে নিয়ে যাবো। তো আউটপুটের কাছে নেওয়ার জন্য যেহেতু আমরা সবগুলো করতে চাই, এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আউটপুটের কাছে এভাবে মুভ করবো। মুভ করার পর আমরা একটু জুম আউট করে বড় করে নিই, দেখা যাচ্ছে এখন আউটপুটের বাইরে আছে অনেকগুলো শেপ। যেহেতু আমরা সবগুলিকে আউটপুটের ভিতরে নেবো, যেহেতু শিপ আলটা চেপে আমরা এটাকে কি করবো, আউটপুটের ভিতরে এভাবে নিয়ে নেবো। তখন আমরা যখন জুম আউট করি এখন দেখা যাচ্ছে সবগুলো শেপ কি হচ্ছে, আউটপুটের ভিতরে অবস্থান করছে। এভাবে আমরা সিলেকশন টুলসের ব্যবহার জেনেছি। এখন কি আমরা পারবো না সিলেকশন টুলসের ব্যবহার করতে, ঠিক আছে। আমরা এখন পারবো সিলেকশন টুলসের ব্যবহার করতে। তাহলে আমরা সিলেকশন টুলসের ইলাস্ট্রেটরের প্রথম টুলসের ব্যবহারটি জানলাম। এখন এটার ভিতরে দেখি অন্য কোনো টুলস আছে কিনা নাই। তারপরে দ্বিতীয় টুলসটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। এখানে ক্লিক করলে লেখা দেখবেন ডাইরেক্ট সিলেকশন টুলস লেখা। আমি কি করতাম, আমি যখন নতুন ডিজাইন করতাম আমি এই টুলসগুলির নাম জানতাম না, তখন কি করতাম, আমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলতাম টুলসগুলির চিহ্নগুলো, মানে চিহ্নগুলো দেখে বুঝতে পারতাম যে এই টুলসগুলো কোনটা দিয়ে কি করা হয়, কিন্তু আমি নাম জানতে পারতাম না। তখন হয়েছে কি, আমি যখন ইলাস্ট্রেটর কোর্স করে ফেলেছি, যখন আপনাদের শেখানোর জন্য যাবো, মানে ভিডিও তৈরি করতে যাবো, তখন তো আমি নাম জানি না, তখন আবার কি করতে হলো, আমাকে আবার সবগুলো ইলাস্ট্রেটরের নাম জানতে হলো। তো আপনারা যেহেতু একেবারে জানতে চান, যদি আমি তো জানি না, যে ছোটবেলা তো আমি জানতাম না, আমি যখন শিখছিলাম তখন আমি জানতাম না যে আমি এভাবে ভিডিও করবো অথবা কোনো কোর্স করবো, কোর্স মানুষকে শেখাবো, তখন আমি কি করতাম, এখানে তো লেখাই আছে নিচে, তখন আমি আর এগুলো নাম জানতাম না, মানে অলসতা করে আমি এগুলো জানতাম না। তখন আমি ভাবছি এগুলো মনে কাজে লাগবে না, চিহ্ন নিয়েই তো আমার কাজ হয়ে যাবে, আমি তো কেবল ডিজাইন করবো। তো ডিজাইনের একটা বিষয় আছে, যেমন আপনি যদি মার্কেট প্লেসে ডিজাইন করতে চান, আপনি চাইলে ডিজাইন করতে পারবেন, কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারবেন না, কেননা স্কিল থাকলেই হয় না। আপনার বাইরে যদি আপনার ডিজাইন পছন্দ করে, তখন কি আপনি একটি ডিজাইন যদি আপনার বাইরে চয়েস করে, আপনার ডিজাইনটি যখন চয়েস করবে এবং আপনার বাইরে যখন বলবে যে আমার এই ডিজাইনটি লাগবে, মানে এই ডিজাইনটি আমার পছন্দ হয়েছে আপনার ডিজাইনটি, তখন কি আপনার ইনকাম হবে। আপনি কি করতে পারবেন, এই ভিডিও থেকে স্কিল অর্জন করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি এখন বলেন ভাই আমি তো ইনকাম করার জন্য শিখছি, আপনি ইনকাম করার জন্য শিখছেন, আমি বলতে চাইছি যে ইনকাম করতে গেলে আগে স্কিল অর্জন করতে হবে, ঠিক আছে। স্কিল আপনি অর্জন করার পরে আপনি কাজটি করতে পারবেন, এটা কিন্তু আপনার মতো অনেক ডিজাইনার আছে, অনেক মানে মার্কেট প্লেসে অনেক প্রতিযোগিতা এখন। আপনি যখন ভালো ডিজাইন পারবেন, তখনই আপনি আপনার বাইরে যখন আপনার ডিজাইনটি পছন্দ করবে, তখনই আপনি ইনকাম করতে পারবেন, এছাড়া কিন্তু সম্ভব না। তো ভালো ডিজাইন করতে পারলে ভালো ইনকাম করতে পারবেন, এটাই স্বাভাবিক। তো আমরা এখন মুভ টুলের ডাইরেক্ট সিলেকশন টুলসের ব্যবহার জানবো। তো জানার জন্য আমি আগের আউটপুটে যাচ্ছি, এখান থেকে যে এটা হচ্ছে আগের আউটপুট। এখন এখানে অনেকগুলো শেপ আছে, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো শেপ আছে। এখন আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুলসের ব্যবহার জানতে চাই, ধরুন এগুলোকে কেটে দিচ্ছি, আমি একটু জুম আউট করে এটাকে বড় করে নিচ্ছি। আমরা একটি আউটপুট ডিজাইন করবো, এই যে আমি একটি আউটপুট নিলাম, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলসের ব্যবহার জানি, আমরা একটা শেপ নিলাম। তো আপনারা যখন কি করবেন, এটাকে রাউন্ডেড করতে চান এভাবে, তখন কি করতে হবে, এখানে আপনারা যখন রাউন্ডেড করতে চান এভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ডেড করতে পারবেন। এইভাবে ধরুন এখানে ক্লিক করলে সবগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি শুধু এই কর্নার থেকে রাউন্ডেড হবে, তখন কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইভাবে রাউন্ডেড হলো। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ। আমরা জানতে পারছি ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ কি। তো আমরা এই কর্নার থেকে যখন রাউন্ডেড করবো, তখন ডিরেকশন টুল দিয়ে করতে হবে। আর আমরা চাচ্ছি এটাকে এইভাবে
এভাবে এরকম করতে এরকম যখন করতে চাইবো এই শেপটাকে, তখন এই যে কোনা এরকম কিবোর্ডের হিরো থেকে লেফট হিরো থেকে আমি নিচে এরকম এরকম যখন করবো তখন এরকম ভাবে বাড়তে থাকবে। আবার আমি যাচ্ছি ধরুন এটাকে ওইটার মতো করতে, তখন কি করবো এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস আছে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস আছে ওইখান থেকে আমরা কি করবো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর কিবোর্ড থেকে আমরা হিরো চাপতে থাকবো। যেহেতু আমরা রাইট থেকে আমরা রাইট সাইডে নিতে চাই, যেহেতু আমরা রাইট সাইডে দিচ্ছি, যেহেতু কিবোর্ড থেকে রাইট হিরো ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইভাবে বাড়তে থাকবে। এখন আমরা উপর নিচে করবো। ধরুন এটাকে আমরা উপরে নিতে চাই, কিবোর্ড থেকে আপ হিরো আছে একটা আপ হিরোতে নিতে হবে। এই যে কিবোর্ড থেকে এভাবে ক্লিক করার পর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে নেবেন, ঠিক আছে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ জেনেছি, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ জেনে গেছি। এখন আমি চাচ্ছি এটা রাউন্ডেড থাকবে, এটা রাউন্ডেড থাকবে, এটা রাউন্ডেড থাকবে, আর এটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। তখন কি করবো এভাবে ডাইরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করে এখানে দুটি টুলস আছে, গ্রুপ সিলেকশন টুলস, ডাইরেক্ট সিলেকশন। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করে এটাতে ক্লিক করবো রাউন্ডেড করার জন্য। কিবোর্ড থেকে শিফট ধরে রেখে দ্বিতীয়টি ক্লিক করবো। ক্লিক করার পর আমরা তৃতীয়টি ক্লিক করবো। এখন যেহেতু আমরা রাউন্ডেড করতে চাই, এখন এই ভিতরে যে এই জুম আউট করে নিই, যে ভিতরে যে এই চিহ্নটা আছে গোলাকার সার্কেলের মতো ছোট, এটাতে আমরা ক্লিক করবো। তিনটা তো সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা যখন এটা কিন্তু ভিতরে এভাবে করবো তখন এটা তিনটা দেখা যাচ্ছে, রাউন্ডেড প্রিভিউ দেখাচ্ছে। এই যে প্রিভিউটি দেখতে পাচ্ছেন, তিনটি প্রিভিউ হচ্ছে। আমরা যখন ছেড়ে দেবো তখন এরকম ডিজাইন হবে। দেন ছেড়ে দিলাম, এই যে দেখা যাচ্ছে এখানে এরকম ডিজাইন হবে, ঠিক আছে। এরকম ডিজাইন হওয়ার পর কি হচ্ছে এখানে স্যার এখানে দেখা যাচ্ছে এটা আমরা ডিজাইন করিনি, তাই এখানে কোনা, এই যে কোনারে কোনা আছে, কি কোনা আছে, ঠিক আছে। আর এটা রাউন্ডেড হয়ে গেছে, এটা রাউন্ডেড হয়ে গেছে, এটা রাউন্ডেড হয়ে গেছে। তো এইভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসের ব্যবহার জানছি, ঠিক আছে। এখন আমরা এটা এই পয়েন্টে ক্লিক করি। ক্লিক করার পর রাইট থেকে এইভাবে নড়াচড়া করাতে পারি, আবার এভাবে নড়াচড়া করাতে পারি, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এইভাবে নড়াচড়া করাতে পারি। তো আমরা এইভাবে ডিরেক্ট সিলেকশন টুলসই ব্যবহার করবো, ঠিক আছে। যখন ডিজাইন করবো তখন এইভাবে ডিরেক্ট সিলেকশন টুলসই ব্যবহার করবো। তো আজকের ক্লাসে আপনারা এই দুইটা টুলসের ব্যবহার জানছেন। তো পরবর্তী ক্লাসে কি জানবেন? পরবর্তী ক্লাসে জানবেন গ্রুপ সিলেকশন টুলসের ব্যবহার, দেন ম্যাজিক সিলেকশন টুলসের ব্যবহার, দেন লেসো টুলসের ব্যবহার, দেন জানবেন পেন টুলস। এভাবে আমরা আস্তে আস্তে সবগুলি টুলসের ব্যবহার সম্পর্কে জানবো, ঠিক আছে। আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি। তো যদি আপনাদের চ্যানেলটি আমি যদি আপনাদের ভালোভাবে বুঝাতে পারি এবং আমি যদি আপনারা যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি উৎসাহ দেন আমি আরো সুন্দরভাবে আরো ভালোভাবে বুঝে আরো সুন্দরভাবে ভিডিও তৈরি করবো, ঠিক আছে। আজকে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।